প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক বেশি ভালো আছো। আজকের এই লাল সাল উপন্যাসের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ইনশাআল্লাহ আমরা 1 ঘন্টার মধ্যে লাল সাল মুখস্থ এবং বুঝতে পরিপূর্ণভাবে আয়ত্ত করতে চেষ্টা করব। সো ক্লাসের একদম প্রথমে আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে হবে লাইভটি নেটে লাইটে সাউন্ডে ক্লিয়ার আছে কিনা এবং শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে কিনা। আজকের এই লাল সালু ক্লাসটি যেহেতু গালিব মাহমুদ পেজে হচ্ছে, সেহেতু অনেক শিক্ষার্থী কিন্তু লাল সালু শেষ মুহূর্তে, এটা তুমি সুন্দর করে বুঝবা বিষয়টি। যারা পড়ায় তারা হয়তো পড়ানোর কারণে কাহিনীগুলো মুখস্থ থাকে, বাট যারা পড়ে এদেরকে কিন্তু 13টি বিষয় পড়তে হয়, 1300 মার্কের প্রস্তুতি অনেক যে প্রস্তুতি নিতে হয়। এই যে প্রস্তুতি নিতে গিয়ে তারা হয়তো প্রত্যেকটি টপিক পড়ে জানে কিন্তু আবার আবার ভুলে যায়। সো শেষ মুহূর্তে আমি চেষ্টা করব সবাইকে আরো একবার লাল সালু উপন্যাসটি রিভিশন দেওয়ার জন্য। তো যেহেতু পেজ গালিব মাহমুদ পেজে ক্লাসটি হচ্ছে, প্রত্যেক শিক্ষার্থী নাও জানতে পারে বা সবার কাছে নোটিফিকেশন নাও যেতে পারে। তো সবার কাছে নোটিফিকেশন অথবা সবাই রিচ বা সবাই পাবে ক্লাসটি তখনই যখন তোমরা শেয়ার করে দিবা। চলো আমরা আগামী 1 মিনিট সবাই মিলে শেয়ার করি। যেহেতু তোমরা সবাই জানো যে আমাদের ক্লাসগুলোতে এখন 5,000-6,000 শিক্ষার্থী থাকে এবং এটা আমাদের বলতে হচ্ছে এখন শেষ মুহূর্তে সবার প্রয়োজন। তো সবাই মিলে শেয়ার করে দাও। ওকে, সবাই মিলে শেয়ার করে দাও এবং সবাই খাতা কলম নিয়ে রেডি হও। একদম সহজে ইনশাল্লাহ আমি তোমাদেরকে লাল সালো আয়ত্ত করাবো। দেখি কারা কারা শেয়ার করেছে একটু ভাইয়া। সবাই মিলে, যেহেতু গালিব মাহমুদ পেজে ক্লাস হচ্ছে সবাই জানে না, প্লিজ বলছি না ভাইয়া, একদম যে যে অবস্থা আছে সবাই সবার জায়গা থেকে সর্বোচ্চ শেয়ার করে দিই, একদম সর্বোচ্চ। কারা কারা শেয়ার করেছে একটু কমেন্ট সেকশনে শেয়ার ডান লিখি ভাইয়া। সিরাজউদ্দৌলা পড়াবো আগামীকালকে, আজকে লাল সালু। ওকে, তুমি অনেক জায়গায় হয়তো ক্লাস করেছো, মুখস্থ হয়নি, দেখো ভাইয়া কিভাবে মুখস্থ করাই দিই, ঠিক আছে? আচ্ছা, একটু একটু ভাইয়া শেয়ার ডান, নুসরাত শেয়ার ডান করেছো। হুম, প্রত্যেকে আগে শেয়ার করতে হবে এবং আমরা 3-4 হাজার হলে শুরু করতে পারবো, যেহেতু লাল সালু সর্বোচ্চ। তানজিলা আহমেদ শেয়ার করেছো। ওকে, ঐশী দ্রুত দ্রুত শেয়ার করে দিন। তাহিরা শেয়ার করে দাও, তাহুরা শেয়ার করে দাও। ওকে, সঞ্জিদ ইসলাম ওয়ালাইকুম আসসালাম, মেনশন ডান করেছো। মরিয়ম, মেনশন করে দাও, শেয়ার করে দাও, দ্রুত শেয়ার করে কমেন্ট সেকশনে শেয়ার ডান লিখো, ঠিক আছে? সোমাইয়া শেয়ার করেছো, আলো শেয়ার করেছো, ঠিক আছে। রীতা সাহা শেয়ার করেছো। আমরা আজকে কোন টপিকটি পড়বো? আচ্ছা ভাইয়া, লাল সালু। ওকে, আমরা কত হলে শুরু করতে পারি আজকে? আমরা মোটামুটি 3,000 হলে শুরু করতে পারি। হ্যাঁ, আজকে মোটামুটি 3,000 শিক্ষার্থী হলে আমরা লাল সালু শুরু করতে পারি, ঠিক আছে? বুঝছো ভাইয়া? কোনো টেনশন নেই ভাইয়া, মুখস্থ করো। আর শোনো, তাহলে আমাদের কবিতা সবগুলো শেষ। একটু ভাইকে কাইন্ডলি জানাও যে আমাদের কবিতা সবগুলো সবার মুখস্থ হয়েছে কিনা। কোনোভাবে বাংলা প্রথম পত্রে এ প্লাস মিস দেওয়া যাবে না। বাংলা দ্বিতীয় পত্রে তুমি ধরে নাও ইনশাল্লাহ 90-এর মতো করে পাবা, ঠিক আছে? এ প্লাস থাকবে। কবিতা সবার 100% ওকে কিনা। কবিতাতে কোনোভাবে কোনো কিছু বাদ দেওয়া যাবে না। এমসিকিউ যেন পরিপূর্ণভাবে পারো এবং উদ্দীপক যাই আসুক না কেন ইনশাল্লাহ অ্যান্সার করে আসতে পারবা, সেই বিশ্বাসটুকু তোমাদের প্রতি আমার আছে। ওকে, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভাইয়া তোমাদের জ্ঞাতার্থে আরেকবার বলছি যে আমাদের বিশেষ কারণে আমাদের লাল সালু ক্লাসটি গালিব মাহমুদ পেজে হচ্ছে। তো এই পেজ সবার কাছে এখনো নোটিফিকেশন যায়নি, যেহেতু এই পেজে ফলোয়ার্স কম। তো লাল সালু খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। প্রত্যেক শিক্ষার্থী তখনই এই ক্লাসটি পাবে যখন আমরা সবাই মিলে শেয়ার করে দিব। কলেজের মেসেঞ্জার গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক গ্রুপে সবাই মিলে শেয়ার করে দিই। ওকে, যে কবিতা শেষ, মাশাল্লাহ। তোমরা শুধু এই এরকম আমার সাথে 2 তারিখ পর্যন্ত থাকবে, মানে আমি তো তোমাদের ইংরেজি বাংলা দিব, পরে আইসিটি নিবে 2 জন, আর এরপর আইসিটির পর কমার্সের আলাদা শুরু হবে, মানবিক শাখার আলাদা শুরু হবে, কোনো টেনশন নেই ইনশাল্লাহ, ঠিক আছে? না না ভাইয়া, এই ওহিদ কান ধরে দাঁড়ায় থাকো, শেষ করতে হবে ভাইয়া। কবিতা যখন যেটা পড়ে এই যে বিকেলের মধ্যে কিন্তু তোমাকে ইয়ে শেষ করতে হবে, লাল সালু শেষ করতে হবে। চলো, আর এক আর আর বরাবর 30 সেকেন্ড পরে শুরু করতেছি, বরাবর 30 সেকেন্ড। এই 30 সেকেন্ডের মধ্যে ভাইয়া বলছে আর একবার একটু শেয়ার করে দিই সবাই। 30 সেকেন্ড, যেহেতু আমরা বলছি 3,000 হলে শুরু করতে পারি। আমি কাহিনীটি প্রথমে বলে ফেললে পরে আবার অনেকে বুঝবে না। ওকে, এই পেজ ফলো করে রাখবা। এই পেজে অনেকগুলো ক্লাস হবে এখন থেকে, বুঝছো?
এবং অ্যাডমিশনের সময় প্রচুর ক্লাস হবে। সবাই বিসমিল্লাহ পড়ো, সবাই বিসমিল্লাহ পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুরু করছি আমরা আমাদের আজকের ক্লাসটি। এই লাল সালু উপন্যাসে আমি তোমাদেরকে যাদের সাথে পরিচয় করিয়ে দিব তারা হচ্ছেন মজিদ। আমি এই নামগুলো সব প্রত্যেকটা এখনই মুখস্থ করাই দেবে, দেখবা। মজিদ, রহিমা, মজিদ, রহিমা, জমিলা, মোদাসির পীর, খালেক ব্যাপারী, আমেনা, তানু বিবি, হ্যাঁ, আক্কাস, মোদাব্বির মিয়া, তাহের কাদেরের বাপ, রতন, তাহের কাদের, হাসুনির মা, দুদু মিয়া, মতলুব খা, মাতব্বর রেহান আলী, কালোমতি, বিদ্যু সলমনের বাপ, ধলা মিয়া, খোদেজা বিবি এবং এক বুড়ি। এদের সাথে আমি তোমাকে পরিচয় করে দিব কিভাবে। আশা করছি নামগুলো তুমি দেখতে পাচ্ছ। আরেকবার বলছি, কোনো টেনশন করো না, আমি নির্দিষ্ট সময়ের মধ্যে ইনশাল্লাহ মুখস্থ করিয়ে দিব। মজিদ, রহিমা, জমিলা, মোদাসির পীর, খালেক ব্যাপারী, আমেনা, তানু বিবি, আক্কাস, মোদাব্বির মিয়া, তাহের কাদের বাপ, রতন, তাহের কাদের, হাসনির মা, দুদু মিয়া, মতলুব খা, মাতব্বর রেহান আলী, কালোমতি, বিদ্যুৎ সলমানের বাপ, ধলা মিয়া, খোদেজা বিবি এবং এক বুড়ি। চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে তুমি একটু কাহিনীটি খেয়াল করো। এই চিত্রটি তুমি অবশ্যই বুঝতে হবে, এই চিত্রটি না বুঝলে পরিপূর্ণ ক্লিয়ার হবে না। এখানে হচ্ছে মোহাম্মদনগর গ্রাম। সবাই আমি যখন বুঝাচ্ছি এই বুঝানোর মধ্যে সবাই দ্রুত কি করবা, লিখে ফেলবা। এটি হচ্ছে মোহাম্মদনগর গ্রাম। আর এই মোহাম্মদনগর গ্রামের মধ্যে একটা মতিগঞ্জ সড়ক, এটি হচ্ছে সেই রাস্তা। এটা আরেকটা গ্রাম, এটা আরেকটা গ্রাম, এটা আরেকটা গ্রাম, আর এরপর হচ্ছে আউয়ালপুর গ্রাম। তাহলে তিনটা মোহাম্মদনগর গ্রামের 3 গ্রাম পরে হচ্ছে আউয়ালপুর গ্রাম। আচ্ছা, আউয়ালপুর গ্রামের এই যে এটা হচ্ছে দক্ষিণ দিকে, এই দক্ষিণ দিকে হচ্ছে করিমগঞ্জ। ওকে। আর এই যে ভাইয়া, এই মোহাম্মদনগর এবং আউয়ালপুরের মাঝখানে একটা তেঁতুল গাছ আছে, তেঁতুল তেঁতুল গাছ আছে। ওকে, আচ্ছা, আশা করছি বুঝতে পেরেছো। তাহলে আরেকবার খেয়াল করো, মোহাম্মদনগর গ্রাম। আমার মনে হচ্ছে কি জানো, অনেক শিক্ষার্থী লাল সালুর ক্লাসটা করবে এবং মাজার আমাকে বলেছে ভাই এটা মনে হচ্ছে সন্ধ্যা নিলে ভালো হইতো। তো তোমরা একটু সবাই যদি একটু ভাইকে কাইন্ডলি শেয়ার করে দাও এবং পেজটি ফলো করে রাখো যেন সবাই মিলে ক্লাসটি করতে পারে। মোহাম্মদনগর গ্রাম, মতিগঞ্জ সড়ক, 3 গ্রাম পরে হচ্ছে আউয়ালপুর। বুঝাইতে পেরেছি? আউয়ালপুর এবং মোহাম্মদনগর মাঝখানে কিন্তু একটা তেঁতুল গাছ আছে। আর আউয়ালপুরের দক্ষিণ হচ্ছে করিমগঞ্জ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে তুমি মতিগঞ্জ সড়ক দেখতে পাচ্ছ না, এই মতিগঞ্জ সড়কে মজিদ নামে একটা ব্যক্তি হঠাৎ করে আসছে একদিন ঠিক দুপুরে। খেয়াল করো, কে আসছে? মজিদ। কখন আসছে? ঠিক দুপুর বেলায় এসে এখানে মুনাজাতের ভঙ্গিতে দাঁড়িয়েছিলেন। আর এই যে এই মজিদ মুনাজাতের ভঙ্গিতে দাঁড়িয়েছিলেন, এই কাহিনীটি দেখছে কাদের? আচ্ছা ভাইয়া, সব একটু একটু খেয়াল করো। ওকে ওকে, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে মজিদ মুনাজাতের ভঙ্গিতে দাঁড়িয়েছিলেন ঠিক দুপুর বেলায়। তো এই যে মুনাজাতের ভঙ্গিতে যে সে দাঁড়িয়েছিলেন ঠিক দুপুর বেলায়, এই কাহিনীটি দেখছে তাহের। সবাই লিখে ফেল ভাইয়া, তাহের এবং কাদের। দ্রুত দ্রুত লিখতে হবে ভাইয়া, তাহের এবং কাদের। ওকে, আচ্ছা, তাহের কাদের এই জায়গায় মাছ ধরতেছে। বিস্তৃত বিশাল ধান ক্ষেত এবং তারা ছিল নৌকায়, তারা মাছ ধরতেছে এবং তারা মাছ ধরেছে। এখানে যে মাছের নাম আছে সেটা হচ্ছে রুই মাছ। কি মাছ ভাইয়া বলো তো? রুই মাছ। তাহলে মজিদ মুনাজাতের ভঙ্গিতে মতিগঞ্জ সড়কে ঠিক একদিন দুপুর বেলায় দাঁড়িয়েছিলেন আর এই কাহিনীটি দেখছেন তাহের কাদের, এবং তাহের কাদের মাছ ধরতে গেছেন, মাছ ধরেছেন এবং তারা মাছ, যে মাছের কথা আছে সেটা হচ্ছে রুই মাছ। আচ্ছা, যাই হোক, এরপরে এই যে মজিদ মুনাজাতের ভঙ্গিতে দাঁড়ানোর পরে মজিদ জেনেছে যে এই যে মোহাম্মদনগর গ্রাম, এই গ্রামের মাতব্বর বা এই গ্রামের মেন হচ্ছে খালেক ব্যাপারী। বলো ভাই, কে? খালেক ব্যাপারী। সবাই একটু লিখে ফেলবে। এই কাহিনী লেখার পর আমি তোমাকে বুঝাইতে খুব কম সময় লাগবে। খালেক ব্যাপারী। তো মজিদ বলছে যে এখানে এখানে একটা কবর আছে। মজিদ বলতেছে যে এটা আলাদা কোনো, মানে এটা সাধারণ কোনো কবর নয়, এটি হচ্ছে মুদাসসির পীরের কবর। তাহলে এখানে লিখবে হলো মুদাসসির পীরের কবর বা মাজার। মাজার কার মাজার? মুদাসসির পীর। মুদাসসির পীর অর্থ হচ্ছে নাম না জানা। বলো, মুদাসসির অর্থ নাম না জানা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মজিদ এই মাজারের ব্যাপারে সে খুব গরম হয়ে গেছে। খালেক ব্যাপারীর বাড়িতে এলাকার যে গণ্যমান্য মানুষ ছিল তাদেরকে ডাক দিয়েছে। ধরে নাও এটি হচ্ছে খালেক ব্যাপারীর বাড়ি।
তো খালেক ব্যাপারীর বাড়িতে সবাইকে ডাক দেওয়ার পর এখানে এলাকার গণ্যমান্য যারা আসছেন সেই চারজনের নাম লেখো। এখানে ছিলেন খালেক, এখানে ছিলেন রেহান, সবাই একটু লিখে ফেলি। এখানে ছিল খালেক, এখানে ছিল রেহান, এখানে ছিল কালোমতি, কালোমতি, এখানে ছিল সলোমনের বাপ, সলেমনের বাপ। ভাইয়া তোমাকে কাহিনী পড়াইতে খুব অল্প সময় লাগবে, বাট এই জিনিসটি বুঝাইলে তুমি অনেক সহজে বুঝবা। আচ্ছা, তো মজিদ বলতেছেন আমি স্বপ্নে দেখেছি এখানে একটা মাজার আছে এবং মানুষ এই মাজারকে যত্ন করছে না, অবহেলা করছে। আমি স্বপ্নে দেখছি এবং আমার স্বপ্নের মাধ্যমে আমাকে জানানো হয়েছে যে এই মাজারকে তদারকি করার জন্য। আপনারা আসলে কি সে এলাকার মানুষকে অনেক বেশি মানে অনেক কথা বলেছে যে আপনারা এত বড় একজন পীরের মাজার আছে সেটা আপনারা তদারকি করেননি। এই যে খালেক ব্যাপারীর বাড়িতে এখানে কারা কারা ছিলেন? খালেক ছিলেন, রেহান ছিলেন, কালোমতি ছিলেন, সলোমনের বাপ ছিলেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চিকন করে একটা কথা লিখে রাখো, এই সলোমনের বাপের হাঁপানির রোগ ছিল। হাঁপানির রোগ তোমাদের পরীক্ষাতে আসবে। সলোমনের বাপের কি রোগ ছিল? বৃদ্ধ সলোমনের বাপের হাঁপানির রোগ ছিল। আচ্ছা যাই হোক, মোটামুটি সে তো মাজার পেয়ে গেছে, মাজার কায়েম হয়ে গেছে, মাজারের সব খরচ বহন করেছে খালেক ব্যাপারী, যেহেতু সে এলাকার মাতব্বর। এই মজিদ হঠাৎ করে এই গ্রামে এসে এখানে দুইটি বিয়ে করেছে। সব আমার সাথে বলো, মজিদ কয়টি বিয়ে করেছে? মজিদ দুইটি বিয়ে করেছে। মজিদের একটা বউ হচ্ছে রহিমা, মজিদের আরেকটা বউ হচ্ছে জমিলা। ওকে ভাইয়া, মজার ব্যাপার হচ্ছে এই যে তোমরা দেখতে পাচ্ছ খালেক ব্যাপারী, খালেক ব্যাপারীরও দুইটা বউ ছিল। একটা হচ্ছে আমেনা, আমেনা খালেক ব্যাপারী, আরেকটা হচ্ছে তানু বিবি, তানু বিবি। সবাই একটু লিখে ফেলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তার মানে আমরা কি বুঝছি বলতো? মহব্বতনগর গ্রামে হঠাৎ করে মজিদ আসছে, করিমগঞ্জ মতিগঞ্জ সড়ক, মতিগঞ্জ সড়কের এখানে সে মুনাজাতের ভঙ্গিতে দাঁড়ানোর পর এই কাহিনীটি দেখছে তাহের কাদের রুই মাছ ধরছে। তারা এখানে বিস্তৃত ধান খেতে ছিল, তারা নৌকার কথা আছে এখানে শেষ। এরপরে মজিদ এলাকার খালেক ব্যাপারীকে পেয়েছে মাতব্বর, খালেক ব্যাপারীর বাড়িতে গিয়ে তাদেরকে বর্ষনাথ অনেক মানে কথা বলেছে। খালেক ছিল, রেহান আলী ছিল, কালোমতি ছিল, সলোমনের বাপ ছিল, সলোমনের বাপের হাঁপানি রোগ ছিল। যাই হোক, আর খালেক ব্যাপারী দুইটা বউ ছিল, একটা হচ্ছে আমেনা আর একটা হচ্ছে তানু বিবি। আর মজিদেরও দুইটা বউ, একটা হচ্ছে রহিমা আর একটা হচ্ছে জমিলা। আর এই যে তুমি খালেক ব্যাপারীর একটা শালা ছিল, তার মানে তানু বিবির ভাই, সে হচ্ছে ভাইয়া কি, সে হচ্ছে ধলা মিয়া। সবাই লিখে ফেলি, ধলা মিয়া, দলা মিয়া। এটা কে? দলা মিয়া কে? দলা মিয়া হচ্ছে খালেক ব্যাপারীর শালা, তানু বিবির ভাই। ওকে, এই জিনিসগুলো তোমাদেরকে জানতে হবে। আচ্ছা, এরপরে এই মহব্বতনগর গ্রামে একটা ছেলে ছিল, ছেলেটা হচ্ছে ভাইয়া আক্কাস আলী। বুঝছো? সবাই লিখে ভাইয়া, আক্কাস আলী। আচ্ছা, আগের কালে নামগুলো, আচ্ছা শোনো, নাম রাখতে মনে করো কোনো মানুষের নাম রাখতে কোনো টাকা লাগে? তো তোমরা যখন কারো নাম রাখবা দামি দামি, নাম রাখতে তো কোনো টাকা লাগে না। মনে করো তুমি কেউ গরিব হইতে পারে কিন্তু নামটা রাখবা বড় লোকই। এই যে আক্কাস, এই ছেলেটা বিদেশে পড়ে আসছে, টাকা পয়সা ব্যাপক ছিল, কিন্তু নামটা আক্কাস। তোমার কাছে নামটা কেমন গরিব গরিব মনে হয়, তাই না? তো এই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আক্কাস আলী সে ছিল মহব্বতনগর গ্রামের ছেলে। সে এই যে করিমগঞ্জে পড়াশোনা করেছে। বল আক্কাস আলী কোথায় পড়াশোনা করেছে? সবাই বলতে হবে আমার সাথে। আক্কাস আলী করিমগঞ্জে পড়াশোনা করেছে, করিমগঞ্জ থেকে আবার বিদেশে পড়াশোনা করেছে, বিদেশ থেকে আবার সে দেশে আসছে। আক্কাস আলী চেয়েছিল তার মহব্বতনগর গ্রামের মানুষকে শিক্ষিত করতে, একটা স্কুল কায়েম করতে চেয়েছিল, কিন্তু মজিদ তাকে স্কুল কায়েম করতে দেয়নি এবং মজিদ তাকে এলাকা থেকে বের করে দিয়েছে। আক্কাস আলীর বাবার নাম হচ্ছে মোদাব্বের মিয়া। সবাই লিখে ফেলি, আক্কাস আলীর বাবার নাম হচ্ছে মোদাব্বের, মোদাব্বের মিয়া। ভাই একটু লিখে ফেলি, আক্কাস আলীর বাবার নাম হচ্ছে মোদাব্বের মিয়া। ওকে, আর উপন্যাসের মধ্যে একজন ব্যক্তির নাম আছে, সেটি হচ্ছে ভাইয়া দুদু মিয়া। দুদু মিয়া এই যে মহব্বতনগর গ্রামের একজন কৃষক ছিলেন দুদু মিয়া। এই দুদু মিয়ার 7-7টা সন্তান ছিল। দুদু মিয়া 7-7টা ছেলে ছিল। হ্যাঁ, দুদু মিয়া। সবাই একটু লিখে ফেলি, মহব্বতনগর গ্রামের আরেকজন ব্যক্তির কথা আছে, সেটা হচ্ছে দুদু মিয়া। ওকে, সবাই এই পর্যন্ত বুঝছি? ভাই বলে এই পর্যন্ত বুঝছি, আমাদের কিন্তু দ্রুত পড়তে হবে। ওকে, ঠিক আছে। আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার সবাই খেয়াল করো, এই যে মহব্বতনগর গ্রামের পরে 1, 2, 3, মহব্বতনগর গ্রামের পরে যে 3 গ্রাম পরে আউয়ালপুর দেখছো, আউয়ালপুরে আরেকজন পীর সাহেব ছিল। ওই পীর সাহেবের দেখাশোনা করতো মতলুব খা, ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট মতলুব খা তার দেখাশোনা করতো। লেখা আউয়ালপুরে এখানে একজন পীর ছিল, তার দেখাশোনা করতো বলো মতলুব
মতলুব খা। ওকে ভাইয়া, এই যে আউয়ালপুরের যে পীররা আসতো তারা আসতো ময়মনসিংহ থেকে, লিখে ফেলো সবাই। আউয়ালপুরের পীর যারা আসতো তাদের পূর্বপুরুষরা ছিল ময়মনসিংহের। এবং এই যে মোহাম্মদনগরের সাথে আউয়ালপুরের গ্রামের মানুষের একবার ঝগড়া হয়েছে, সেই ঝগড়াতে একজন মানে অনেক এই মোহাম্মদনগর গ্রামের মানুষ যেহেতু আউয়ালপুরে গিয়েছে, এই কারণে আউয়ালপুরে গিয়ে তারা মায়ের খেয়েছে। আর এই মায়ের খাওয়ার মধ্যে একজন ব্যক্তি খুব মানে মায়ের খেয়ে খুব জিদ উঠেছে, তার নাম হচ্ছে ভাইয়া কালু মিয়া। এই করিমগঞ্জে একটা হাসপাতাল ছিল, হাসপাতাল, তারা মায়ের খেয়ে এই হাসপাতালে চলে গেছে। কালু মিয়া এই হাসপাতালে ছিল, কালু মিয়া। এই হচ্ছে আমাদের কাহিনী প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আর তাহের কাদের, রতন এবং হাসুনির মা, এটা আমরা গল্পের মধ্যে পড়বো। সবাই বলো এই পর্যন্ত কাহিনী ক্লিয়ার? ভাইয়া আমি আরেকবার বলি, তোমরা একটু ভাই কারা 1 মিনিট সময় দাও। বিসমিল্লাহির রহমানির রহিম, সবাই বিসমিল্লাহ পড়ো, সবাই বিসমিল্লাহ পড়ো। যে এই শুনো, এই কাহিনী এইভাবে বলো। গালিব ভাইয়া বলেছে এখানে মোহাম্মদনগর গ্রাম আর এখানে হচ্ছে করিমগঞ্জ সড়ক। এই রাস্তার মধ্যে মসজিদ একটা টাউট, সে হঠাৎ করে এসে মুনাজাতের ভঙ্গিতে পাথর মতো দাঁড়াইছিলেন ঠিক দুপুরে। আচ্ছা, শ্রাবণ, এটা মনে রাখবা, শ্রাবণ মাসে। এরপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই কাহিনীটি দেখছে তাহের কাদের। তাহের কাদের এলাকার লোক ছিল, তারা মাছ ধরতে গেছে, নৌকা দিয়ে গেছে, বিস্তৃত মাঠে ছিল এবং তারা রুই মাছ ধরেছে, রুই মাছ নিয়ে বাড়িতে যাচ্ছে, তারা এটা দেখেছে। পরে মজিদ সবাইকে বলতে চাচ্ছে যে এখানে একটা কবর আছে, এই কবরটা যেন তেন কবর না, এটা হচ্ছে মুদাসসির পীরের কবর। মুদাসসির অর্থ নাম না জানা। পরে এই মোহাম্মদনগর গ্রামের মাতব্বর হচ্ছেন কে, খালেক ব্যাপারী। সে খালেক ব্যাপারীকে ডেকেছেন, ডেকে খালেক ব্যাপারী বাড়িতে এলাকার মাতব্বর গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে বসছেন। সেখানে ছিলেন খালেক, রেহান আলী, কালুমতি এবং বিদ্যুৎ সলোমনের বাপ। এখানে বিদ্যুৎ সলোমনের বাপের হাঁপানি রোগ ছিল। সে এদেরকে অনেক বেশি ভর্ৎসনা বা তিরস্কার বা অনেক বেশি কথা বলেছেন, অপমান করেছেন। যাই হোক, এরপরে তো সে মাজার কায়েম করেছে, মাজারের বেশি খরচ খালেক ব্যাপারী দিয়েছে। মজিদ এখানে খালি হাতে এসে দুইটা বউয়ের মালিক হয়েছে। তার একটা বউ হচ্ছে রহিম আর একটা বউ হচ্ছে জমিলা। আর এদিকে খালেক ব্যাপারী দুইটা বউ ছিল, একটা হচ্ছে আমেনা আর একটা হচ্ছে তানু বিবি। খালেক ব্যাপারী শালার নাম দলা মিয়া, তানু বিবির ভাইয়ের নাম দলা মিয়া। মোহাম্মদনগর গ্রামের একটা শিক্ষিত ছেলে ছিল আক্কাস আলী, তার বাবার নাম ছিল মোদাব্বির মিয়া। আক্কাস করিমগঞ্জ স্কুলে পড়েছে, পরে বিদেশে পড়েছে, বিদেশ থেকে এসে এখানে স্কুল একটা কায়েম করতে চেয়েছিল, কিন্তু মজিদ তাকে কায়েম করতে দেয়নি। যাই হোক, এক পীর আরেক পীরকে দেখতে পারবেন, এটাই স্বাভাবিক, এবং এটা তো বন্ড পীর। যাই হোক, মোহাম্মদ থেকে 3 গ্রাম দূরে আউয়ালপুর ছিল। আউয়ালপুরের এখানে ছিল আউয়ালপুরের এই পীর সাহেবের দেখাশোনা করতে ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট মর্তুব খা। তো একবার মোহাম্মদনগরের সাথে আউয়ালপুরের পীরের ঝগড়া হয়েছে, মানে জনগণ ঝগড়া করেছে, করে তারা মায়ের খেয়েছে, খেয়ে তারা আউয়ালপুর থেকে দক্ষিণে করিমগঞ্জ হাসপাতালে ভর্তি হয়েছেন। সেখানে একজন ব্যক্তি ছিলেন কালু মিয়া। শেষ। আর মোহাম্মদ থেকে আউয়ালপুরে যাওয়ার ক্ষেত্রে একটা তেঁতুল গাছ আছে। বলো ভাইয়া, সবাই এই পর্যন্ত ক্লিয়ার? ভাইয়া মন থেকে বলো একটু, যে আমি যে কাহিনীটি বললাম ক্লিয়ার? আর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা গল্পের ভিতরে গেলে পাবো তাহের কাদের। এরা হচ্ছে 4 ভাই বোন, তাহের কাদের, রতন, আর তাদের একটা বোন ছিল, বোনের নামটা নাই, বোনের ছেলের নামে বোনের নাম হাসুনির মা, হাসুনির মা। আর এই যে রতন, তাহের কাদের, হাসুনির মা, এই যে এই 4 জনের বাবা মা ছিলেন বুড়া বুড়ি। এরা অনেক বেশি ঝগড়া করতে, গ্রামে বুড়া বুড়ি দেখো না, অনেক ঝগড়া করে। এই বলো, রতন, তাহের কাদের, হাসুনির মা, এদের বাবা মা অনেক বেশি ঝগড়া করতো। আর হাসুনির মার যে নামটা পাওয়া যায়নি, তার ছেলে হাসুনি, ছেলেটা মোটা তাজা, এই হাসুনির নামে সে মানে পরিচিত লাভ করেছে। সবাই ক্লিয়ার? এই কাহিনী দিয়ে পুরো লাল সালু তুমি মুখস্থ রাখতে হবে। চলো এখন আমরা আমাদের মতো করে পড়বো, দেখো কত সহজে তোমাকে আমি মুখস্থ করাই। প্রথমে আমরা কাকে জানবো? মজিদ। দেখো, তুমি মনে করো যে তুমি পারবা না, পিডিএফ সবাই পেয়ে যাবা, নো টেনশন, বুঝছো? পিডিএফ সবাই পেয়ে যাবা। আচ্ছা, যারা যারা শেয়ার করেছো তারা শেয়ার করার দরকার নেই, যারা শেয়ার করোনি আমি তোমাদের গালিব বেই না, মানে আমাকে তো অন্তত একটু হলেও ভালোবাসা না, একটু একটু এই একটু ভালোবাসার জোরে একটু শেয়ার করে দাও, ভালোবাসার জোরে, ঠিক আছে? ভালোবাসার দাবি, সবাই একটু শেয়ার করে দিই। কেন ভাইয়া? ভাইয়া শেয়ার করে দিই। ওকে, আচ্ছা মজিদ, আমাদের হাতে সময় আছে বরাবর 40 মিনিট, আমরা শেষ করব। মজিদ হচ্ছে ধর্ম ব্যবসায়ী, স্বার্থপর, গরিবের প্রতি অত্যাচার। ভাই মজিদ ধর্ম ব্যবসায়ী, স্বার্থপর, গরিবের প্রতি অত্যাচারের প্রতীক, কুসংস্কার, প্রতারণা এবং অন্ধবিশ্বাসের প্রতীক। ভাই বোঝা যায় যে সে কুসংস্কার, বিশ্বাসে প্রতারণা করতে এবং অন্ধবিশ্বাস। মোহাম্মদনগর গ্রামে মোদাসসির পীরের নামে একটা মাজার কায়েম করে ফেলেছে। মোদাসসির পীর অর্থ হচ্ছে নাম না জানা, নাম না জানা।
আক্কাস আলীকে স্কুল কায়েম করতে দিল না, গ্রাম ছাড়া করে দিল। আক্কাস আলীকে তো স্কুল কায়েম করতে দিল না, বরং আক্কাসকে গ্রাম থেকে বের করে দিয়েছে। সে দুইটা সুন্দর সুন্দরীর বোর মালিক হয়ে গেছে। প্রথম স্ত্রী রহিমা, দ্বিতীয় স্ত্রী জমিলা। শস্যহীন নিজ অঞ্চল থেকে বাগবন্যাসে বেরিয়ে পড়া মজিদ নিজ অস্তিত্ব রক্ষার সাথে এমন মিথ্যার আশ্রয় নিয়েছে। মজিদ যেখানে ছিল সেখানে তার খাওয়া দাওয়া ছিল না, খাওয়ার অভাবে বের হয়ে এসে এখানে মোটামুটি খাবার পেয়েছে, সম্মান পেয়েছে এবং পীর সাহেব হয়ে গেছে, দুইটা বউ পেয়েছে। মাজার আয় দিয়ে অল্প কিছুদিনের মধ্যে ঘর বাড়ির মালিক, জমি জমার মালিক, দুইটা ওয়াইফের মালিক হয়েছে সে। আউয়ালপুরের পীর সাহেবের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে। সে আউয়ালপুরের পীর সাহেবের সঙ্গে ঝগড়া করেছে, সে ঝগড়াতে রক্তপাত হয়েছে এবং শেষ পর্যন্ত পীর সাহেবকে পশ্চাৎসরণ করতে বাধ্য করেছে। মজিদ এরকম ছিল। ওকে, এবার তুমি আমাকে প্রশ্ন করবে ভাইয়া মজিদ কিভাবে প্রবেশ করেছে গ্রামে, সেটা আমরা দেখবো। ভাইয়া মুখস্থ, এমসিকিউ মুখস্থ না হলে খবর আছে। বলো, শ্রাবণের শেষে এক মধ্যাহ্ন মানে দুপুরে মহব্বত গ্রামে মজিদ প্রবেশ করেছে। কিভাবে প্রবেশ করেছে সিনারিটি একটি ভাবো, যে ঠিক দুপুর বেলায় যে আমারও মনে করো মজিদ সাদা পাঞ্জাবি টাঞ্জাবি আছে তো, ভাবসাব দেখো না, এমনি মুনাজাতের ভঙ্গিতে দাঁড়ায় রয়েছে ঠিক দুপুরে, শ্রাবণের শেষে ঠিক দুপুরে। তাহের কাদের মাছ শিকার করার সময় দেখলো মাছ, কি মাছ? রুই মাছ। রুই মাছ তোমাদের প্রিয় মাছ কি? আমরা বাসা বাড়িতে সবচেয়ে বেশি যে মাছ কিনি সেটি হচ্ছে রুই মাছ, ঠিক আছে। তো তাহের কাদের মাছ শিকার করার সময় দেখলো মতিগঞ্জ সড়ক, মোহাম্মদনগর গ্রামের মধ্যে একটা রাস্তার নাম মতিগঞ্জ সড়কের উপর মজিদ মুনাজাতের ভঙ্গিতে পাথরের মূর্তির মতন দাঁড়িয়েছিল। খালেক ব্যাপারীর বাড়িতে গ্রামের সমবেত মানুষকে তিরস্কার করছে। কারা কারা ছিল এখানে বলো তো? খালেক ব্যাপারীর বাড়িতে, মুখস্থ দিতে হবে। খালেক ব্যাপারীর বাড়িতে কে কি ছিল একটু বলো, দ্রুত বলতে হবে। ভাই খালেক ব্যাপারীর বাড়িতে কে কি ছিল সবাই বলো। খালেক ব্যাপারীর বাড়িতে ছিল ভাইয়া, হ্যাঁ হ্যাঁ সবাই মুখস্থ। খালেক ব্যাপারীর বাড়িতে কে কি ছিল বলো। খালেক ব্যাপারীর বাড়িতে ছিল ভাইয়া মাতব্বর রেহান আলী, খালেক ব্যাপারী, এরপরে খালেক ব্যাপারী, এরপরে ছিল কি যেন কালোমতি আর বিদ্যুৎ সলোমনের বাপ। তাইলে ভাইয়া বলো, খালেক ব্যাপারী, রেহান আলী, কালোমতি, বিদ্যুৎ সলোমনের বাপ। আর সলোমনের বাপের হাঁপানির রোগ ছিল। তাহলে 4 জন এখানে ছিল। পীরের স্বপ্নাদেশে মাজার তদারকের জন্য সে গ্রাম আসে। সে এমনি এমনি আসেনি, পীর তাকে স্বপ্নে আদেশ করেছে, এই কারণে সে এসেছে। মুদাসসির অর্থ নাম না জানা। আশা করছি সবাই ক্লিয়ার হয়েছে। তাইলে মজিদকে তুমি এটি বুঝেছ, মজিদ কিভাবে কখন এসেছে তুমি এটিও বুঝেছ। এই মাজার কে এখানে কায়েম করেছে বলতো? মাজার এখানে কায়েম করেছে কে? মজিদ। আবার এই মাজারের সকল খরচ বহন করেছে কে? খালেক ব্যাপারী। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমি তোমাদেরকে বললাম এই যে প্রবেশ করার সময় এখানে কে দেখছে বলতো? তাহের কাদের দেখছে। তাহের কাদের বিস্তৃত ধান খেতে ছিল এবং তার হচ্ছে নৌকায় করে, এরপরে নৌকার কথা আছে, রুই মাছের কথা আছে, সেটা আমি তোমাদেরকে বলেছি। আর এখানে উত্তর দিকে, তোমাদের পরীক্ষা যদি আছে কোন দিকের কথা আছে? উত্তর দিক। এটা সবাই এমসিকিউ লিখে রাখবে, উত্তর দিক। সবাই একটু লিখে রাখবে উত্তর দিক। ওকে, আলহামদুলিল্লাহ সবাই আশা করছি বুঝছো। এখানে আর তেমন কোনো আমাদের এমসিকিউ জানা লাগবে না। এরপর হচ্ছে মাজার কায়েম করেছে কিভাবে, সবাই খেয়াল করো। মাজার কায়েম করে ফেলছে। এবার জঙ্গল সাফ হয়ে গেল, বুঝতেই পেরেছে একটা বাগানের জঙ্গল সাফ হয়ে গেল। ইট সুরকি দিয়ে সে প্রাচীন একটা কবর ছিল, সেটি সদ্য মৃত কোনো মানুষের কবরের মতো নতুন দেহ ধারণ করলো। আগে ছিল পুরাতন, এখন নতুন হয়ে গেল। ঝালরওয়ালা শালু দ্বারা, শালু মানে কি? শালু লাল, ঝালরওয়ালা শালু দ্বারা আবৃত হলো মাছের পিঠের মতো সেই কবর। পরীক্ষাতে আসবে যে কবরটা কিসের মতো? মাছের পিঠের মতো। মাছের পিঠের মতো ঝালরওয়ালা শালু দ্বারা আবৃত করা হলো। ঝালরওয়ালা শালু মানে লাল। আচ্ছা, এখানে এ শালু লাল 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 কেন আসছে বলতো ভাইয়া? লাল নিয়ে একটা কথা আছে, লাল কাপড় যেখানে দেয়া হয় সেটার দাম বেড়ে যায়। যেমন ভাইয়া লাল কাপড়, তুমি বিরিয়ানি খেয়েছো, বিরিয়ানির পাতিলের উপরে কি থাকে বলতো? লাল কাপড় থাকে। তো ভাইয়া লাল কাপড় যেখানে দেওয়া হয় সেটার দাম একটু বেড়ে যায়, বুঝছো? কবরস্থানে যদি থাকে মানুষ সেটাকে কি মনে করে? কবরস্থানে যদি থাকে মানুষ সেটাকে মাজার মনে করে। আর পাতিলের উপরে থাকলে মানুষ সেটাকে বিরিয়ানি বা দামি খাবার মনে করে। এই লাল নিয়ে এই কথাটা তোমাকে বললাম। এই যে কবর আবৃত করা হলো, 2-3 বছর অন্তর অন্তর মাজারের এই যে কাপড়, এটি বদলানো হতো, পরিবর্তন করা হতো। এমসিকিউ আসবে ক বছর? 2-3 বছর পর পর। গাছপালা ঢাকা স্থানটি আগে স্যাঁতস্যাঁতে ছিল। এই তুমি তোমার আশেপাশে বাগান আছে না? বাগান গাছে ঢাকা থাকলে স্যাঁতস্যাঁতে থাকে। এখন গাছপালার ঢাল কেটে বলছে, পরিষ্কার করে বলছে, এখন মানে রোদে শুকায় মোটামুটি একদম কি হয়ে গেছে, যে খটখট হয়ে উঠলো। বাতাসের ব্যবসা গন্ধ খড়ের মতো শুষ্ক হয়ে উঠলো, এখন আর কোনো গন্ধ নেই। তাহলে মসজিদ নিয়ে বুঝলা, মসজিদ যেভাবে প্রবেশ করেছে সেটিও বুঝলা।
মাজার কায়েম করেছে বুঝলা। মসজিদ প্রভাব ধরে রাখতে, মসজিদের প্রভাব ধরে রাখতে কি কি করেছে? মোহাম্মদনগর গ্রামের মানুষ ফসল উঠার সময় একটু গান বাজনা করত, সে তা মানুষদেরকে ওই গান বন্ধ করে দিয়েছে, গান গাইতে দিত না। তুমি, আমরা তো গ্রামের ছেলে, গ্রামে যখন মানুষ দেখবে ধানের কাজ করে বা অন্য কোনো কাজ করে, তখন তারা তাদের নিজের কাজে উৎসাহ বা শক্তি পাওয়ার জন্য অনেক ধরনের গান গায়। মসজিদ তার প্রভাব ধরে রাখতে এই ধরনের গান টান গাইতে দিত না। রহিমাকে স্বচ্ছন্দ চলাফেরা করতে বাধা দেয়। তার ওয়াইফ রহিমাকে, মানে এই যে রহিমারা উঠান দিয়ে চললে বলতো যে অমন করে হাঁটতে নেই, অমন করে হাঁটতে নেই। এই হাঁটা চলাফেরায় কে কাকে বাধা দিয়েছে? মসজিদ রহিমাকে। মসজিদ রহিমার সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রী। আক্কাস আলীকে সবার সামনে অপমান করেছে। আক্কাস আলীকে বলছে তোমার দাড়ি কই মিয়া। এই বলো কি বলেছি? তোমার দাড়ি কই মিয়া। কে কাকে বলছে? এ মসজিদ যে কাউকে মিয়া বলে সম্বোধন করতো, মিয়া, হ্যাঁ মিয়া। বুঝাতে পেরেছি? আক্কাস আলীকে কি বলেছেন? আক্কাস আলীকে ভাইয়া, আক্কাস আলীকে সবার সামনে অপমান করেছেন, বলেছেন তোমার দাড়ি কই মিয়া। সে ঈশ্বরে বিশ্বাসী, কিন্তু প্রতারণা এবং বন্ডামির মাধ্যমে। সে ঈশ্বরে বিশ্বাসী, আল্লাহকে বিশ্বাস করতে, কিন্তু প্রতারণা এবং বন্ডামির মাধ্যমে মাজার টিকিয়ে রাখতে চায়। মাঝে মধ্যে সে নিজে হতাশ হয়ে যায়, আরে আমি তো এই যে কাজ করতেছি এটা তো আমি ভুল করতেছি। ওকে, আশা করছি সবাই বুঝছে। এখন আমরা জানবো খালেক ব্যাপারীর ব্যাপারে। খালেক ব্যাপারী, তোমাদের তো এখন মোটামুটি, এই যে তোমরা মোটামুটি ভালোই তো জানতেছো, এখন আমরা পড়বো ভাই খালেক ব্যাপারী। ওকে, এই খালেক ব্যাপারী ছিলেন শান্তিপ্রিয়, ধর্মপ্রাণ এবং নরম মনের মানুষ। মোহাম্মদনগর গ্রামের মাতব্বর। মজিদ আমেনার সাথে, আমেনাকে খালেক ব্যাপারীর স্ত্রী, মজিদ আমেনার সাথে যে কোনো একটা বিষয়ে সমস্যা হয়েছে, সেটা আমি তোমাদেরকে বলবো পানি পড়া নিয়ে। তো এই যে সে তার মানে এমন ভাবে খালেক ব্যাপারীকে বুঝিয়ে আমেনাকে তালাক দিয়ে দিয়েছে। মজিদ খালেক ব্যাপারীকে বুঝিয়ে আমেনাকে তালাক দিয়ে দিয়েছে। ওনার মোট দুইজন স্ত্রী ছিল, একজন হচ্ছে আমেনা, আরেকজন হচ্ছে তানু বিবি। গ্রামের সকল অনুষ্ঠান উৎসব তার অনুমতিতে হইতো। গ্রামের যত কিছু হইতো সকল কিছু তার অনুমতিতে হইতো। মাজারের যত খরচ, সকল খরচ খালেক ব্যাপারী দিয়েছে। ওকে, খালেক ব্যাপারী মানুষদেরকে আউয়ালপুরের পীরের কাছে যেন না যায় সে ব্যাপারে নিষেধ করেছে। তোমাদের এমসিকে আসতে পারে যে আউয়ালপুরের পীরের কাছে, আউয়ালপুরের পীরের কাছে যেন কেউ না যায়, এই ব্যাপারে কে নিষেধ করেছেন? খালেক ব্যাপারী নিষেধ করেছেন। মজিদ খালেক ব্যাপারী বলেছেন যে মানুষকে আপনি বলে দেন যেন মানুষের দিকে না যায়। ওকে, এখন আমরা পড়বো সে আক্কাস সম্পর্কে। আক্কাস বড় মানে গ্রামের শিক্ষিত ছিল আক্কাস। আক্কাসের যে কাহিনী আমরা দেখবো সেটি হচ্ছে আক্কাস করিমগঞ্জ স্কুলে পড়ছে। করিমগঞ্জ কোথায় মনে আছে? ওই যে ভাইয়া, করিমগঞ্জ হচ্ছে আউয়ালপুরের দক্ষিণে। এই করিমগঞ্জ স্কুলে পড়ে পড়ে বিদেশে পড়ছে, বিদেশ থেকে এসছে। মোদাব্বর মিয়ার ছেলে আক্কাস স্কুল প্রতিষ্ঠা করতে চেয়েছিল। গ্রামবাসী শিক্ষিত হয়ে মাজার কেন্দ্রিক যেন, মানে গ্রামবাসী শিক্ষিত হলে তো মাজার আসবে না, এই কারণে মজিদ তাকে করতে দেয় নাই। আক্কাসের বিরুদ্ধে কাজ করে কে? মজিদ। আক্কাসের স্কুল কায়েমের স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে। মজিদের কূট কৌশল আক্কাসকে গ্রাম থেকে চলে যেতে বাধ্য হয়েছে। বুঝছো? তো তোমার দাড়ি কই মিয়া, তোমার দাড়ি কই মিয়া, তোমার দাড়ি কই মিয়া। ঠিক আছে, এ কথা কে কাকে বলছেন? মজিদ আক্কাসকে বলেছেন। আচ্ছা যাই হোক, এরপরে এই যে মজিদ এখানে একটা সিস্টেম খেলেছে, পলিটিক্সটা হচ্ছে যে স্কুলের পরিবর্তে মজিদ মানুষকে বুঝেছে স্কুল দরকার নেই, এখন মানুষ বলছে যে স্কুল যেতে দরকার নেই, কি দরকার? একটা মসজিদ কায়েম করবে। মসজিদ মানুষকে বুঝেছে আমরা স্কুল কায়েম করবো না, আমরা মসজিদ কায়েম করব। এই মসজিদের 12 আনা খরচ খালেক ব্যাপারী বহন করবে। এটা তোমাদের এমসিকিউ আসবে যে স্কুলের পরিবর্তে যে মসজিদ কায়েম করতে চেয়েছে, এই মসজিদের 12 আনা খরচ কে বহন করবে? এই মসজিদের 12 আনা খরচ বহন করবে খালেক ব্যাপারী। লিখে ফেলো ভাইয়া, এই মসজিদের 12 আনা খরচ বহন করবে খালেক ব্যাপারী। ওকে, তোমার দাঁড়িয়ে কই মিয়া, আমি এটা তোমাদেরকে বুঝাইছি, আশা করছি সবাই বুঝছো। ওকে, আচ্ছা, এরপর আমরা দেখবো রহিমাকে নিয়ে। একদম সহজ। রহিমা হচ্ছে স্বল্পভাষিনী, মানে অল্প কথা বলতেন। সুন্দর করে সবাই ধরো ভাইয়া। রহিমা মজিদ মিয়ার প্রথম স্ত্রী, মোহাম্মদনগর গ্রামের মেয়ে। ওই যে ভাইয়া, মোহাম্মদনগর গ্রামের মেয়ে, ভালো মেয়ে, অল্প কথা বলতো, আল্লাহকে ভয় পেত, মাজার মানতো না। এই যে মজিদের স্ত্রী রহিমা মাজার মানতো না। মজিদ মিয়ার চিন্তা ভাবনার বিপরীতমুখী ছিল। মজিদ মিয়ার চিন্তা ভাবনার বিপরীতমুখী ছিল। মাজার না মানলেও স্বামীর অনেক অনুগত ছিল। ঠান্ডা এবং বিদ্যমান শারীরিক আকার ছিল লম্বা, চৌড়া এবং বেশ শক্তি সম্পন্ন। এটা তোমাদের পরীক্ষাতে আসবে যে লম্বা, চৌড়া, বেশ শক্তি সম্পূর্ণ কে? লম্বা, চৌড়া, বেশ শক্তি সম্পূর্ণ হচ্ছে ভাইয়া, লম্বা, চৌড়া, বেশ শক্তি সম্পূর্ণ হচ্ছে রহিমা। আচ্ছা, এই রহিমা বড় বড় হাঁড়ি পাতিল, ভাই ধানের কাজ দেখছো, ধান এই রহিমা ধানের কাজ করতো। তোমরা লিখে বলো রহিমাদের অনেক ধান ছিল, যেহেতু মজিদ ফির
পীর সাহেবের কাছে অনেক ধান আসতো না ভাইয়া, তো সে এই যে ধানের কাজের জন্য বড় বড় হাঁড়ি পাতিল গুলো উঠাইতো। এরপর হচ্ছে গায়ে গরু, এই রহিমা গরু পালন করতো। ভাবো তো, গ্রামের মহিলারা গরু পালন করে, এই ধরনের ওই যে বিটিভিতে দেখছো না, গরু পালন করতো। এই রহিমার রাগ নাই, রহিমার রাগ নেই এবং কথা কম বলতো, কথা কম বলতো। ওকে, সবাই এটা লিখে ফেলি। এই সে মজিদের সাথে কত বছর সংসার করেছে? দীর্ঘ 12 বছর। তালাক হয়েছে না, মানে এখানে উপন্যাসে যা আছে আমরা তা তো আমাদের এমসিকিউ আসতে পারে যে মজিদের সাথে দীর্ঘ 12 বছর সংসারে মজিদকে অনেকবার সে রাগান্বিত হতে দেখেছে, কিন্তু তার কোনো রাগ ছিল না। মজিদের সাথে দীর্ঘ, হ্যাঁ, মজিদের সাথে দীর্ঘ 12 বছরের সংসার অনেকবার রাগ হইতে দেখেছে। আচ্ছা, এরপর আমরা যেটি জানবো সে হচ্ছে একবার উঠান দিয়ে হাঁটার সময় মজিদ তাকে বলছে অমন করে হাঁটতে নেই। এখন আমরা দেখবো জমিলা। জমিলা, সবাই ধরো ভাইয়া, জমিলা। এই যে জমিলা তুমি দেখতে পাচ্ছ, এই জমিলা হচ্ছে মজিদের দ্বিতীয় স্ত্রী, গরিব ঘরের মেয়ে, বয়স ছিল অনেক কম। বাচ্চা একটা মেয়েকে মজিদ বিয়ে করে ফেলছে, নিতান্তই কিশোর। রহিমা একটু একটু বকা দিলে তার চোখে জল আসতো। রহিমা হচ্ছে তার সতীন। রহিমা যদি একটু বকা দিত, জমিলার চোখে জল এসে যেত। একসময় জমিলা মজিদের মুখে থুতু দিয়েছিল, এটা মাথায় রাখবা, থুতু। তাহলে ভাইয়া জমিলা মজিদের মুখে কি কি দিয়েছিল? থুতু দিয়েছিল। মাজার এবং অন্ধবিশ্বাসে মানে সেও মাজার মানতো না। সন্ধ্যা হতে না হতে, বাচ্চা মেয়ে তো, সন্ধ্যা হতে না হতে ঘুমিয়ে যেত। অনেক সময় এশার নামাজ না পড়ে ঘুমিয়ে যেত, আবার অনেক সময় নামাজে ঘুমিয়ে যেত। মাঝে মধ্যে নামাজের সেজদায় ঘুমাই পড়তো। সন্ধ্যা না হতে ঘুমাই যেত, এশার নামাজ না পড়ে ঘুমাই যেত, মাঝে মধ্যে যায় নামাজের সেজদায় ঘুমাই পড়তো। বুঝছো? আচ্ছা, এরপরে এই জমিলাকে মজিদ একবার মাজারে বেঁধে রাখছে। মাজারে বেঁধে রাখলো, এটা মাথায় রাখবা যে পরীক্ষাতে আসবে কাকে মাজারে বেঁধে রাখা হলো, বলো। মাজারে বেঁধে রাখা হলো আমাদের জমিলা ভাবিকে। ওকে, বুঝাইতে পেরেছি? আচ্ছা আচ্ছা, এই যে বাচ্চা মেয়ে তো, তো জমিলা এদের সাথে সংসার করতে করতে এবং এই যে এদের এগুলো সব দেখতে দেখতে জমিলা ঠাডা পড়া মানুষ, মানে কোনো মানুষের উপরে যখন ঠাডা পড়ে তখন দেখবা মানুষ একদম এমনি করে দাঁড়ায় থাকে। তো এই জমিলা ঠাডা পড়া মানুষের মতো হয়ে গেছে, ঠাডা পড়া মানুষের মতো হয়ে গেছে, এটা মাথায় রাখবা, ঠাডা পড়া মানুষের মতো হয়ে গেছে। ওকে, এরপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহের কাদেরের বাপ। আমরা এখন ওই যে বলছি ভাইয়া তাহের কাদের, ওই যে ভাইয়া মাছ ধরছে মসজিদকে প্রথম দেখেছে, মুখস্থর মতো রাখতে হবে। তাহের কাদের বাপের ব্যাপার আমরা যেটি জানবো, এই লোকটার নাম পাওয়া যায়নি, বাপের নাম পাওয়া যায়নি। বদরাগী এবং জেদি মানুষ ছিলেন, একসময় অনেক বুদ্ধিমান মানুষ ছিল। 4 সন্তান ছিল, রতন, তাহের, কাদের এবং হাসিনীর মা। হাসিনীর মা হচ্ছে তার মেয়ে, মেয়ের নাম পাওয়া যায়নি। মেয়ের ছেলে হাসিনী হচ্ছে এই তাহের কাদের বাপের নাতি। বুঝছো? আচ্ছা, বইয়ের সাথে ঝগড়া করতো, বইয়ের সাথে মানে ঝগড়া করতো মানে বুড়া বুড়ি, ভাইয়া বুড়া বুড়ি ঝগড়া করতো, এটা মাথায় রাখবা। গালিগালাজও করতো, বউ তাকে গালিগালাজ করতো, মানে জমতো। বুঝছো? ধরে নাও যে শুধু বউ গালিগালাজ করে, জামাই পারে না, তাইলে তো জমে না। তো এই যে বুড়া বুড়ি দুইজন দুইজনকে গালিগালাজ করতো, জমতো। আচ্ছা, পারিবারিক বিবাদকে কেন্দ্র করে নিজের মেয়ে গায়ে হাত দেয়। একবার সে এই যে হাসিনীর মায়ের গায়ে হাত দিয়েছে, নিজের মেয়ে হাসিনীর মা। হাসিনীর মাকে কে মেরেছে? তার বাপ, মানে মানে এই যে তার বাপ তাকে মানে মেরেছে। এই মারার কারণে মজিদ তার বিচার করেছে, তা আমি সেটা সামনে বলবো। বিচার করার কারণে সে নিজের মেয়েকে মেরেছে। তো মারার পরে মজিদ এটা জেনেছে, জেনে মজিদ এই 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 তায়ের কাদের বাপের বিচার করেছে। বিচার করার পরে সে হচ্ছে কি করছে, বিচারে 2টা শর্ত দিচ্ছে। একটা হচ্ছে কি বলো, মাপ চাইতে হবে, তোমাদের পরীক্ষাতে আসবে, আপনার মেয়ের কাছে মাপ চান। দ্বিতীয় হচ্ছে আপনি মাজারে 5 পয়সার সিন্নি দেন, তোমাদের পরীক্ষাতে আসবে 5 পয়সা। সব একটা আমাকে মুখস্থ বলো তো। মজিদ যে তাহের কাদের বাপের বিচার করেছে, কত পয়সার সিন্নি দিতে বলেছে? 5 পয়সা। 5 পয়সার সিন্নি দিতে বলেছে, আর মেয়ের কাছে মাপ চাইতে বলছে। এতে সে অনেক বেশি অপমানিত হয়েছে যে মেয়ে, আমার নিজের মেয়ের কাছে আমি কিভাবে মাপ চাইবো। তো সে নিরুদ্দেশ হয়ে গেছে, তাকে আর পাওয়া যায়নি। বুঝে গেছে? ওকে, এখন আমরা দেখবো ভাইয়া। আচ্ছা, মেয়ের গায়ে হাত তোলার অপরাধে মেয়ের থেকে মাপ চাওয়া, মাজারে 5 পয়সার সিন্নি দেওয়া। ওকে, এবার হচ্ছে হাসিনীর মা। হাসিনীর মার ব্যাপার আমরা দেখবো। হাসিনীর মা হচ্ছে ভাইয়া, হাসিনী হচ্ছে মোটা তাজা পোলা। সবাই একটু ধর ভাইয়া, হাসিনী হচ্ছে মোটা তাজা পোলা, তাহের কাদের বোন, বিধবা, দরিদ্র এবং দুর্বল। বুঝছো? বিধবা মানে বুঝতে পেরেছো যে তার স্বামী মারা গেছে, সে বাপের বাড়িতে চলে আসছে। স্বামীর মৃত্যুর পর বাবার বাড়িতে চলে আসে। বিধবা, বিয়ে করতে আপত্তি, সে আর বিয়ে করবে না। শ্বশুর বাড়িতে যায় না, শ্বশুর বাড়ির মানুষ অনেক খারাপ। তাহলে এটার সাথে আমরা কোনটা মিলবে? এটার সাথে মিলবে আমাদের মাসি পিসি। শ্বশুর বাড়ির মানুষ অনেক খারাপ, হাসিনীর মার সাথে কার সাথে মিলে বলো? মাসি পিসির আমাদের
কার সাথে মিলে বলো? মনে থাকবে এই জাস্ট এতটুকু লিখে যে এই কথার সাথে আমাদের মাসি পিসিতে মিলবে। আমাদের আলাদি তার জামের বাড়িতে যাইতো না, ঠিক আছে। এই যে ভাই শ্বশুর বাড়িতে যাইতো না, শ্বশুর বাড়ির মানুষ অনেক খারাপ। একইভাবে আলাদি শ্বশুর বাড়িতে যাইতো না, কারণ যোগু ফালতু ছিল। আচ্ছা, জ্বর এলে অনেক ধরনের হইচই করতো। দেখবা জ্বর এলে কোনো মানুষের ভালো লাগে, বাট অটো জ্বর আসলে তা হাসির মার ভালো লাগতো না, সে অটো কি করতো? হইচই করতো। অন্যর বাড়িতে ধান বানার কাজ করতো, সবচেয়ে বেশি কাজ করতো রহিমের কাছে। এটা লিখে ফেলো যে হাসির মা সবচেয়ে বেশি কাজ করেছে কার বাড়িতে? রহিমের বাড়িতে। রহিমের বাড়িতে। মজিদ হাসির মাকে একটা শাড়ি দিছে, ওটা হচ্ছে ওইটা শাড়িটার বেগুনি রং এবং কালো পাড়, সবাই লিখে রাখো। মজিদ হাসির মাকে একটা কি দিছে? শাড়ি, বেগুনি, পরীক্ষাতে আসবে কিন্তু বেগুনি রং, এবং শাড়ির পাড় ছিল কালো পাড়, কালো পাড়। এটা লিখে বল। মজিদ হাসির মাকে একটা শাড়ি দিছে, শাড়িটা ছিল বেগুনি রং এবং কালো পাড়। ওকে, আশা করছি সবাই বুঝতে পেরেছ। ভাই মনে থাকবে শাড়িটা কেমন ছিল? বেগুনি এবং কালো। হ্যাঁ, এবার হচ্ছে ভাইয়া দুদু মিয়া। দুদু মিয়া কি বলতো? মোহাম্মদনগর গ্রামের কৃষক, 7-7টা ছেলে ছিল। বুঝছো? দুদু মিয়া মোহাম্মদনগর গ্রামের কৃষক, 7-7টা ছেলে ছিল। এখন দুদু মিয়ার সমস্যাটা হয়েছে কোন জায়গায়? দুদু মিয়ার সমস্যাটা হচ্ছে যে সে যখন ধানের কাজ করতেছে তখন গান গাইতেছে। এটা মজিদ দেখছে। মজিদ খালেক ব্যাপারীকে নিয়েছে, নিয়ে মোটামুটি দুদু মিয়াকে সে লেভেলের অপমান করছে। বলছে যে কলমা জানো মিয়া? তাইলে বলো কলমা জানো? কলমা, এই কলমার ব্যাপারে কাকে বলা হচ্ছে? দুদু মিয়াকে। দুদু মিয়ার 7-7টা ছেলে ছিল, যে সময় অপমান করেছে সে সময় একটা ছেলে সাথে ছিল, এটা মাথায় রাখবা। 7টা ছেলের মধ্যে একটা ছেলে দুদু মিয়ার সাথে ছিল। সে দুদু মিয়া উত্তর দিচ্ছে, আমি গরিব মূর্খ মানুষ। পরে এই যে সে কলমা জানে না, এ কারণে তাকে খালেক ব্যাপারীর মুক্তবে তাকে যেতে বলেছে। খালেক ব্যাপারীর একটা মুক্তব ছিল, এটা লিখে ফেলো সবাই। তো দুদু মিয়াকে খালেক ব্যাপারীর মুক্তবে যাওয়ার জন্য বলা হয়েছে। ওকে, আশা করছি সবাই ক্লিয়ার হয়েছে, তাই না ভাইয়া? ওকে, তাহলে ভাইয়া কলমা জানো মিয়া আর কলমা জানোস না বেটা, এটা কে বলেছেন? খালেক ব্যাপারী। কলমা জানো মিয়া, এটা বলছেন মজিদ। মিয়া মানে মজিদ। আর কলমা জানোস না বেটা, এটা বলছেন খালেক ব্যাপারী, দুদু মিয়াকে। এটা মাথায় রাখবা। তুমি আবার পরীক্ষাতে ভুল করে দিও, কলমা জানোস না বেটা মজিদ না, আন্দাজি এটা খালেক ব্যাপারী বলছে। কলমা জানো মিয়া, এটা বলছে মজিদ। আর কলমা জানোস না বেটা, এটা বলছে খালেক ব্যাপারী। আচ্ছা, এখন আমরা আমেনার ব্যাপারে জানবো। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমেনা খালেক ব্যাপারীর প্রথম স্ত্রী। 13 বছর বয়সে খালেক ব্যাপারীর সাথে বিয়ে হয়। সুন্দর করে ভাইয়া, আমেনা খালেক ব্যাপারীর প্রথম স্ত্রী, 13 বছর বয়সে খালেক ব্যাপারীর সাথে বিয়ে হয়, বর্তমান বয়স 30। মুখস্থর মতো হয়ে যেতে বলো, আমেনার 13 বছর বিয়ে হয়, বর্তমান 30। তোমার তো কিছু মনে থাকে না, বলো আমেনার 13 বছর বয়সে। তুমি এগুলো মানে আমেনা আন্টি ওই সে এইভাবে করে মনে রাখতে পারলে আরো ভালো। বুঝছো, আমি সময়ের কারণে মজা করতে পারি না, কারণ আমি পড়ানোর পরে তোমরা মিনিমাম 1-2 ঘন্টা পড়বা। সন্ধ্যা কিন্তু আজকে 10,000 শিক্ষার্থী থাকতো, বা অপরিচিতা মাসে বেশি, আমার বান্ধবী অপরিচিত মানে মাসে বেশি বিলাসী, আমরা এগুলো শেষ করব। আচ্ছা, বর্তমান বয়স 30। তার স্বামী তাকে আউয়ালপুরে পীরের পানি পড়া আনতে বললো। আচ্ছা, এখানে কাহিনীটা হচ্ছে কি, ওই যে খালেক ব্যাপারীর স্ত্রী তানু বিবি আছে না, তানু বিবির প্রত্যেক বছর সন্তান হইতো। কতটা সন্তান হয়েছে কিন্তু এটা বলা হয় নাই। কিন্তু আমেনার কোনো সন্তান হয় নাই। পরে আমেনা চিন্তা করছে যে মজিদের কাছে সে পানি পড়া নিবে না, সে নিবে আউয়ালপুরের পীরের থেকে। বুঝবা কিন্তু ভাইয়া। তো এখন আমেনা কার থেকে পানি পড়া নিবে বলো তো? আমেনা পানি পড়া নিবে আউয়ালপুর থেকে। এখন এই আউয়ালপুরের পানি পড়া যে, আচ্ছা আমি তোমাকে মানে চিত্র দিয়ে বুঝাবো। নিঃসন্তান আমেনার সন্তানকে আমরা ওদের মজিদের প্রতি যদি পীরের প্রতি আস্থাশীল হয়, মজিদ আমেনার চরিত্রে কলঙ্ক আরোপ করে। বুঝছো, মজিদ আমেনার চরিত্রে কলঙ্ক আরোপ করে। এখন এইটা আমি তোমাকে বুঝাবো, আগে এটা বুঝো, চিত্র দিয়ে বুঝাই দিই, তাইলে 1-2 মিনিটে হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে এখানে তো হচ্ছে আমেনা, আমেনা আমেনা সে আউয়ালপুরের পীর থেকে পানি পড়া আনতে বললো। কাকে? তার স্বামীকে বলছে, খালেক ব্যাপারী। তুমি বলো খালেক ব্যাপারী হচ্ছে এখানের মজিদের ভক্ত, খালেক ব্যাপারী কি ওইখানে যেতে পারে না? তখন খালেক ব্যাপারী পাঠাইছে কাকে? দলা মিয়াকে। দলা মিয়া। এখন এই দলা মিয়া চিন্তা করছে এখানে যে তেঁতুল গাছ আছে, এই তেঁতুল গাছ নাকি মানুষ খাই ফেলে। এটা সবাই মনে রাখবা, যে এখানে যে তেঁতুল গাছ, এই তেঁতুল গাছ নাকি মানুষ খাই ফেলে। তো এই কারণে দলা মিয়া রাতে ভয়ে আউয়ালপুরের পীরের কাছে যায় নাই, সে আসছে মসজিদের কাছে। কার কাছে আসছে ভাইয়া? মসজিদের কাছে আসছে। ওকে, ঠিক আছে, মসজিদের কাছে আসছে। বুঝছো? পরে মসজিদ, হ্যাঁ মসজিদ তো এখন সব জেনে গেছে। ভাই এই বিষয়টা বুঝতে পেরেছ? আমেনা পানি পড়ার জন্য
আউয়ালপুরের পীরের কাছে স্বামীকে বলছে, স্বামী তার শালা দলামিয়াকে পাঠাইছে, দলামিয়া আউয়ালপুরে না গিয়ে, দলামিয়া আউয়ালপুরে মানে না গিয়ে কেন যায় না, তেঁতুল গাছ ছিল, তেঁতুল গাছ মানুষ খেয়ে ফেলে ভয়ে যায় নাই। পরে সে মসজিদের কাছে গেছে, মসজিদ সব কাহিনী জেনে গেছে, জেনে মসজিদ আমেনাকে শাস্তি দিয়েছে। কি শাস্তি সবাই খেয়াল করো, মসজিদ আমেনাকে শাস্তি দিয়েছে যে আপনি রোজা, এটার জন্য আপনাকে হচ্ছে রোজা থাকতে হবে, না খেয়ে রোজা থাকতে হবে, চরিত্র কলঙ্কারক, এটা মাথায় রাখবে। কি কলঙ্কারক, এই জিনিসটা একটু লিখে ফেলবে, এটা তোমাদের পরীক্ষাতে আসবে, এখানে এমসিকিউ। চরিত্র কলঙ্ক, আপনি হচ্ছে না খেয়ে রোজা থাকতে হবে, না খেয়ে মানে না খেয়ে মানে সেরিও করা যাবে না, ইফতার করা যাবে না, এবং সেরি ইফতার না করে আপনি মাজারের চারপাশে 7 বার, 7 পাক আপনাকে দৌড়াতে হবে, এবং শুরু করতে হয়েছে ডান দিক থেকে, এটা মাথায় রাখবা, ডান দিক, ডান দিক। মানে এটা হচ্ছে শাস্তি। মসজিদ কি আমার থেকে পানি পড়া নেস নেই, এত টাউট, বুঝছো ভাইয়া? তাহলে 7 পাক মানে মাজারের চারপাশে কতবার দৌড়াইতে হবে? 7 বার। চিন্তা করে, একটা লোক সেহরিও খায় না, ইফতারও খায় নাই, মানে সে হচ্ছে এই লোকটাকে মেরে ফেলবে, এই উদ্দেশ্যে এটা করছে। তো 7 বার দৌড়েছে, ডান দিক থেকে দৌড়া শুরু করেছে, এটা তোমাদের এমসিকিউ আসবে, এটা মাথায় রাখবা। পাক শুরু করলো কোন দিক থেকে বলো? 7 পাক। পাক শুরু করলো কোন দিক থেকে? ডান দিক থেকে। পরে মসজিদ চরিত্রে কলঙ্কার পড়ছে কিভাবে? বলছে যে কোনো মানুষের মানে মসজিদের বলছে যে পেটে 7 বেড়ির উপরে থাকলে সন্তান হয় না, বুঝছো? বলছে যে 7 প্যাচ 14 প্যাচ, যে আমেনার পেটে 7 বেড়ির উপরে আছে, কোন মানুষের পেটে যদি 7 বেড়ির উপরে থাকে তাহলে সন্তান হয় না, এটা মসজিদ বলেছে। বা এটা লিখে বলে যে 7 বেড়ির উপরে থাকলে, পেটে 7 বেড়ির উপরে থাকলে সন্তান হয় না, এটা কে বলেছে? 7 বেড়ির উপরে, এটা মসজিদ বলেছে, মসজিদ বলেছে। এই আচ্ছা, যাই হোক, পরে তো আমেনা এখানে শেষ, সবাই এটা লিখিনি। সবাই আল্লাহর রহমতে ক্লিয়ার? ভাই আমি 7 পাকের কথা বলেছি, যে মাজারের চারপাশে দৌড়াইতে হবে, পাক শুরু করছে ডান দিক থেকে, আর মসজিদ বলতেছে যে 7 বেড়ির উপরে কারো থাকলে তার সন্তান হয় না, এই যে চরিত্র কলঙ্কার করেছে। এরপরে তো কাহিনীগুলো হয়েছে। এবার আমরা দেখবো রহিমার সাথে হাসুনির্মার কথা। রহিমার সাথে হাসুনির্মার কথা কি? রহিমা হাসুনির্মার কাছে আসতো, আসি বলতো যে আপনি ওনাকে বলেন যে আমার যেন মৌত হয়। তাহলে রহিমা হাসুনির্মার কাছে, এই যে ভাই হাসুনির্মা রহিমার কাছে আসছে, হাসুনির্মা রহিমের কাছে এসে কি বলছে? যে আপনি মজিদ পীরকে বলেন যেন আমার মৌত হয়, আল্লাহর কাছে যেন এটা বলে। তখন রহিমা হাসুনির্মাকে বলছে তোমার মৌত হলে তোমার হাসুনিকে কে দেখবে? হাসুনি বলছে আপনি দেখবেন। ওকে, শেষ। আরেকবার সে এসে বলছে আচ্ছা বুড়া বুড়িরে আল্লাহ মত দিতে পারে না, ওনার পর্যন্ত দোয়া করতে যেন বুড়া বুড়িরে মানে আল্লাহ নিয়ে যায়, বুঝছো? তাইলে হাসুনিমা প্রথমে নিজে যেন মারা যায় এটার জন্য বলেছেন, পরে বুড়া বুড়ি যে সারাদিন ঝগড়া করে এটার জন্য বলেছেন। আশা করছি বুঝতে পেরেছ। আচ্ছা, হাসুনির নানি এবং তাহের কাদের সাথে কথোপকথন। হাসুনির মা যেহেতু বাপের বাড়িতে চলে আসছে, বিধবা, তো বাপের বাড়িতে বিয়ের পর কোনো মেয়ে মানুষ আসলে তার মর্যাদা থাকে না, তো সে আসছে, বুঝছো? এই কারণে তার ভাইয়েরা তাকে অনেক অপমান করেছে, এটা মাথায় রাখবে যে তার ভাইয়েরা তাকে অনেক অপমান করেছে। ওকে, এরপরে তার ভাই যে ওই যে ইয়ে আছে, তাহের আছে, শরীরের রং ধরছে, বিয়ে করবা নাকি, এই ধরনের একটা ব্যাপার স্যাপার কথা বলছে কে? রতন। এটা মাথায় রাখবে যে রতন বলছি, রতন। তোমাদের এটা আসতে পারে, হ্যাঁ। শরীরের রং ধরছে কেন, নিকা করবা নাকি, বুঝছো? এটা মাথায় রাখবা। বলো, শরীরের রং ধরছে কেন, নিকা করবা নাকি, এই কথা কে বলছে? রতন বলছে। মজিদ এবং রতনের বাপের ব্যাপার আমরা যেটা জানি, মজিদ রতনের বাপের বিচার করেছে, বিচার করার পরে হচ্ছে তাকে বলছে যে মেয়ে থেকে মাপ চাইবেন, এবং হচ্ছে আপনি মাজারে 5 পয়সা সিন্নি দিবেন। এই যে সে অপমানিত হয়ে নিরুদ্দেশ হয়ে গেছে। রতনের বাপ হাসুনির মাকে মেরেছে, মারার কারণে কি হয়েছে সেটা আমরা জানি। হাসুনির মায়ের ব্যাপারে আমরা পড়ছি, তাহের কাদের বাপের বিচার বৈঠক হয়েছে। আউয়ালপুর গ্রামে নতুন পীর, এখন আমরা এটা জানবো। তাহলে আমাদের আজকের পড়া এখানে ইনশাল্লাহ শেষ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সহজ ভাষায় শেষ করতে চেষ্টা করেছি এবং ভালোভাবে পড়বো। আউয়ালপুর গ্রাম কোথায় সেটা আমরা দেখেছি। আউয়ালপুর গ্রামের যে পীররা আসতো, পীরদের পূর্বপুরুষ থাকতো ময়মনসিংহে, এটা তোমাদের এমসিকিউ। বলো, ময়মনসিংহ। আউয়ালপুর গ্রামের যে পীর সাহেব, পীরদের পূর্বপুরুষ ছিল ময়মনসিংহের 3 গ্রাম পরে, মহবত গ্রামের 3 গ্রাম পরে আউয়ালপুর। ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট মতলুব খাঁ তার পুরনো মুরিদ, তিনি সেখানে উঠেছেন। পীর সাহেবের যথেষ্ট বয়স হলো, মসজিদের মাজারে লোক আসা যাওয়া এখন কমে গেছে। মানে আউয়ালপুরে যখন পীর আসছে, বৃদ্ধ মানুষ দেখতে ভালো লাগে, তো মসজিদের মাজারে এখন মানুষ কম যায়, আউয়ালপুরে মানুষ বেশি যায়। রহিমার সাথে নতুন পীর নিয়ে মসজিদের কথা হয়েছে, হ্যাঁ।
এখন মজিদ টেনশনে পড়ে গেছে, এখন মজিদের একমাত্র সম্বল তো তার স্ত্রীরা, তো কথা হয়েছে এসব বিষয়ে। আজও অপরাহ্নে মানে বিকেলে মজিদ দেখলো মতিগঞ্জ সড়ক দিয়ে দল দল লোক চলছে উত্তর দিকে। এটা মাথায় রাখবে ভাইয়া, মতিগঞ্জ সড়ক আমি কিন্তু তোমাদেরকে দেখেছি মোহাম্মদনগর গ্রামের মধ্যে মতিগঞ্জ যে সড়কটা, সেটা দিয়ে আজকেও দেখলে যে অনেক লোক ওই যে আউয়ালপুরে পীরের কাছে যাচ্ছে। মজিদ যখন আউয়ালপুর গ্রাম, মজিদও তখন চিন্তা করছে না সেও যাবে। মজিদ আউয়ালপুর গ্রামে যখন পৌঁছলো তখন সূর্য হেলে পড়েছে। এটা মাথায় রাখবা যে মজিদ যখন আউয়ালপুর গ্রামে গেছে তখন সূর্য হেলে পড়েছে। মতলু মিয়ার বাড়ির সামনের মাঠটাতে লোকে লোকারণ্য। যাই হোক, এ সময় পীর সাহেবের প্রধান মুরিদ মতলু মিয়া হুজুরের গুণাগুণ সহজ ভাষায় ব্যাখ্যা করছে। পীর সাহেব সূর্যকে ধরে রাখতে পারে, কেউ বলে মতলুব খায়, যে মতলুব বলতেছে যে আমার পীর এমন যে সূর্যকে ধরে রাখতে পারে। তখন এই যে আউয়ালপুরে যারা, এরা জোহরের নামাজ, জোহরের নামাজ আসরের সময় পড়ছে। আচ্ছা ভাইয়া, তো মজিদ বলতে চাচ্ছেন তোমাদের পীর যদি সূর্যকে ধরে রাখতে পারে তাহলে তোমরা জোহরের নামাজ আসর সময় পড়ছো কেন? কথা লজিক এবং ম্যাজিক যুক্তি আছে, এটা লজিক এবং ম্যাজিক, ঠিক আছে? তাহলে জোহর নামাজ আসরের সময় পড়ছে, কথা লজিক, যে সূর্য ধরে রাখতে পারলে সময় তোমরা ধরে রাখতে পারো না কেন, জোহর নামাজ আসরের সময় পড়ছো কেন? এটা নিয়ে অনেক কথা কাটাকাটি হয়েছে। মজিদ সাথে মজিদ তখন ওইখান থেকে মানে তওবা করে চলে আসছে, এবং সাঙ্গ পাঙ্গদের 3 জনের সাথেও এটার মানে সরি মজিদের সাথে সেখানের অনেকের সাথে কথা কাটাকাটি হয়েছে। মজিদ এখান থেকে চলে আসছে। এরপরে মজিদ সেখানে বলছে মোহাম্মদনগর গ্রামে যাবেন কে কে, মানে মজিদ এখান থেকে চলে আসছে। মতিগঞ্জ সড়কের উঠে ফিরতি মুখে পদ্মার মজিদ একবার পেছনে ফিরে তাকিয়ে থুতু ফেলে তওবা করে। আমি তো তোমাদেরকে বলেছি থুতু ফেলে তওবা করে। এবার আমরা যেটি দেখবো, মজিদ তো জিদে, তো পরে মজিদ কি করেছে, সে তাদের মোহাম্মদনগর গ্রামের যে যুবক আছে, যুবকরা মোহাম্মদনগর থেকে আউয়ালপুরে হামলা করছে। তারা পরের দিন দুপুরে, ভাইয়া এটা মাথায় রাখবে যে কোন দিন বলো, পরের দিন দুপুরে একদল যুবক মজিদকে না জানিয়ে জিহাদি জোশে বলিয়ান হয়ে পীর সাহেবের সভায় গিয়ে উপস্থিত হলো। পরে তারা বড় সড়কের উত্তর দিক না গিয়ে দক্ষিণ দিকে গেল। মানে এই যে তারা এখানে আউয়ালপুরে হামলা করলো, করে তারা উত্তর দিক না গিয়ে দক্ষিণ দিকে গেল করিমগঞ্জে। কেন গেল? করিমগঞ্জ হাসপাতাল, ভালো মানের মায়ের খেয়েছে তারা। আর এখানে আমাদের একজন ব্যক্তির নাম আমরা জানি, সেটা হচ্ছে কালো মিয়া। কালো মিয়া গুঙ্গায়, পরীক্ষা আসবে, কালো মিয়া কি করো গুঙ্গায়, গুঙ্গায় বুঝো মানে জিদে ফেটে যায়, কালো মিয়া গুঙ্গায়, এটা মনে রাখবো। করিমগঞ্জে একটা হাসপাতাল আছে আর কালো মিয়া গুঙ্গায়। তাহলে করিমগঞ্জ কোথায় তোমাদের পরীক্ষাতে আসবে? তো করিমগঞ্জ হচ্ছে আউয়ালপুরের দক্ষিণে। করিমগঞ্জে একটা স্কুল আছে, স্কুলে আক্কা সাইডে পড়েছে। করিমগঞ্জে একটা হাসপাতাল আছে, হাসপাতালে যুবকরা গেছে মাইর খাওয়ার পর। কালুমিয়া ছিল কালুমিয়া গঙ্গায়, মানে জিদে ফেটে যায়। খালেক ব্যাপারী স্ত্রী আমেনার পানি পড়ার ব্যাপার আমি তোমাদের বলছি। আমেনা ব্যাপার মানে আমেনা খালেক ব্যাপারীকে বললো, স্বামীকে বললো। তো খালেক ব্যাপারী তো নিজে যেতে পারবে না, সে তার শালাকে বললো, স্ত্রীর ভাই ধলামিয়াকে বললো। ধলামিয়া নতুন পীর সাহেবের কাছে যায়নি, গেলে মজিদের কাছে। তানো বিবি হলো আমেনার সতীন, ঠিক আছে? আউয়ালপুর মোহাম্মদ গ্রামের মাঝপথে একটা মস্ত তেঁতুল গাছ পড়ে আছে, সবাই জানে সেটা সাধারণ গাছ নয়, দেহবংশী, মানে মানুষ খাই ফেলে। তানো বিবি প্রত্যেক বছর আস্ত সন্তানের জন্ম দিতে দেখে আমেনা বিবির আর সহ্য হয় না। আচ্ছা, হাসুনির নানি মারা গেছেন, হাসুনির তাহের কাদের মা মারা গেছেন। আর তাহের তোমাদের পরীক্ষাতে আসবে, তাহের কাদের মা কি মারা গেছেন, আর তাহের কাদের বাপ নিরুদ্দেশ হয়ে গেছেন। মজিদের দ্বিতীয় বিয়ে জমিলা মজিদের ব্যাপারে বললো। আচ্ছা, খোদেজা বিবি একটা আছে, খোদেজা হচ্ছে জমিলার বড় বোন। তোমাদেরকে নামটা আমি বলতে ভুলে গেছি, বল খোদেজা বিবি কে? খোদেজা বিবি হচ্ছে জমিলার বড় বোন। জমিলা মজিদের ব্যাপারে বললো। খোদেজা মানে যখন মজিদ বিয়ে করতে আসছে, হ্যাঁ, যখন মজিদ বিয়ে করতে আসছে তখন খোদেজা বিবি বেড়ার ফাঁক দিয়ে দেখছে, দেখে মনে করছে যে এটা হচ্ছে দুলার বাপ। হ্যাঁ, বেড়ার ফাঁক দিয়ে তানার দেখলো আমি মানে দুলার বাপ, মনে হচ্ছে যে জমিলা চিন্তা করছে এটা মনে হচ্ছে দুলার বাপ, কিন্তু এটাই যে দুলা এটা জমিলা ভাবেনি। দেখ, নতুন বইয়ের নাম জমিলা, জমিলাকে পেয়ে রহিমার মনে শাশুড়ির ভাব জাগে। তাহলে জমিলা বেড়ার ফাঁক দিয়ে, সরি, খোদেজা বিবি বেড়ার ফাঁক দিয়ে জমিলাকে দেখাইছে যে এই যে আসতেছে। তখন মজিদ যে আসতেছে মনে করছে এটা দুলার বাপ, পরে দেখছে যে এটাই দুলা। আর জমিলাকে যখন বিয়ে করে বলছে, জমিলা যখন রহিমার বাড়িতে আসছে, রহিমা তো একটু বয়স্ক, রহিমার এখন জমিলাকে দেখে শাশুড়ির ভাব জেগেছে। মাজারে এসে এক বুড়ি আর্তনাদ করেছে। এখন এটা আমরা জানবো যে মাথায় সোনের মতো চুল ছিল ওই বুড়িটার। তোমাদের পরীক্ষাতে এটা আসবে, সবাই এটা লিখে ফেলো যে সোনের মতো চুল ছিল। এক বুড়ি মাজারে এসে আর্তনাদ করলো, তার মাথায় সোনের মতো চুল ছিল। এই শন কি ক্ষুদ্র গাছ বা গাছের আঁশ? লেখো, শন হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র গাছ বা
গাছের আঁশ। ওকে, সোনার মতো চুলওয়ালা খ্যাংটা বুড়ি মাজার এসে আর্তনাদ করলো, তার সাত কুলে কেউ নেই, এখন একমাত্র ছেলেটাও মরে গেছে, বুঝছো? 5 পয়সা বের করে মসজিদের দিকে ছুঁড়ে মারলো। এটা মাথায় কয় পয়সা? 5 পয়সা। তাহলে 5 পয়সা আমরা 2বার পেয়েছি। একবার 5 পয়সা পেয়েছি কোথায় বলো তো? একবার 5 পয়সা পেয়েছি যে তাহের কাদের বাপের বিচার, সে 5 পয়সা সিন্নি খাওয়াবে। আরেকবার 5 পয়সা পেয়েছি ওই যে একজন বুড়ি যার সাত কুলে কেউ ছিল না, ছিল একটা ছেলে, সেই ছেলেটা মারা গেছে, এখন সে ছেলের জন্য সে কি করছে, সে ছেলের জন্য সে হচ্ছে মনে করো যে 5 পয়সা দিয়েছে। এই ছিল আমাদের ওকে। তোমাদের ওই যে ভাই আউলপুরে একটা কথা বলি না, বট গাছের নিচে, আউলপুরের মানুষ এখানে, এই যে ভাইয়া এখানে এটা হচ্ছে বট গাছের নিচে, এটা মাথায় রাখবা যে বট গাছের কথা আছে। বট গাছ সংক্ষেপ করতে গিয়ে শুধু 2 একটা বাদ গেছে, বলো বট গাছ। হ্যাঁ, আর তেমন তোমাদের জানা লাগবে না, এটা বট গাছের কথা আছে। কালমিয়া গঙ্গা এটা বলেছি। ও আচ্ছা, মজিদ এবং রতনের বাপের যখন বিচার করেছে তখন সূরা নূর পড়েছে। তাহের কাদেরের বাপের বিচার বৈঠক, এই বিচারে সূরা নূর পড়েছে। কি সূরা? তোমাদের পরীক্ষাতে এমসিকিউ থাকে এটা, সূরা নূর। সূরা নূর থেকে কিছু পড়েছে। মজিদ যখন তাহের কাদের বাপের বিচার করেছে তখন কোনটা পড়েছে? সূরা নূর পড়েছে। আর মাজারের ব্যাপারে যেটা বলছি, মাজারে উজু করে প্রবেশ করতে হবে। মাজারটা ছিল রহস্যময়, মাজারটা একবার বন্যায় ভেসে যায়, এটা মাথায় রাখবা। ঠিক আছে, এই ছিল আমাদের মোটামুটি পড়াশোনা। হ্যাঁ, দুদু মিয়ার ব্যাপারে একটা কথা আছে, দুদু মিয়ার মাথা হচ্ছে আদা পাকা মাথা, এটা মাথায় রাখবা। দুদু মিয়ার চুল ছিল আদা পাকা। তোমাদের পরীক্ষাতে আসবে, পরে বলবে যে দূর গালিবে, এগুলো বলে না, গালিবে চাপা মারি দিছে শুধু। দেখো, দুদু মিয়া ছিল আদা পাকা, সবাই লিখে ফেলি। দুদু মিয়া, দুদু মিয়ার চুল ছিল আদা পাকা। আদা আদা পাকা। দেখো তো গালিবেকে 1 ঘন্টার মধ্যে শেষ করতে পেরেছে, আরো 7 মিনিট আছে, তাই না? আচ্ছা, এই 7 মিনিটে এখন আমি সামারি দিয়ে সবাইকে মুখস্থ করবো। ওকে, মোটামুটি আর তেমন কোনো তথ্য তোমাদের নেই ভাইয়া, যা বলার বলেছি। এখন হচ্ছে তোমরা শুধু একবার পড়ে নিবে সমাজের বাস্তবতা। সৈয়দ ওয়ালিউল্লাহ এটা আমাদের ধর্মের কোনো কিছু মানে ধর্মের ব্যাপারে ইয়ে করতে চাইনি, ধর্মেরকে কাজে লাগিয়ে যারা এই যে ধরনের প্রতারণা করে তিনি সেই বিষয়টি বলতে চেয়েছেন। ওকে, তাহলে তিনি ধর্মকে আক্রমণ করতে চান নাই। ঠিক আছে, চলো এবার আমি নামগুলো বলি, দেখো তো তোমার মুখস্থ হয়েছে কিনা। প্রথম আমাকে বলো মজিদকে, বলো মজিদকে। মজিদ হচ্ছে ওই যে মাজার কায়েম করলো। রহিমাকে মজিদের বড় বউ, জমিরাকে ছোট বউ, মুদাসির পীরকে নাম না জানা পীরের কবর, খালেক ব্যাপারীকে মাতব্বর, আমেনাকে, আমেনা হচ্ছে ভাইয়া খালেক ব্যাপারীর বউ, তানু বিবি হচ্ছে খালেক ব্যাপারীর বউ, আক্কাসকে শিক্ষিত ছেলে, মোদাব্বার মিয়াকে আক্কাসের বাপ, তাহের কাদের বাপ রতন তাহের কাদের হাসুনির মা, দুদু মিয়াকে কৃষক আদা পাকা মাথা, মতলুব খাকে ওই যে ভাইয়া ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট আউয়ালপুরের ব্যাপারে, মাতব্বর রেহান আলী কালুমতি বিদ্যুৎ সলমনের বাপ, সলমনের বাপের হাঁপানি রোগ ছিল, এরা ওই যে ভাইয়া মাজার যখন শুরু করবে তখন এরা বৈঠকে ছিল। দলামিয়াকে, দলামিয়া হচ্ছে ভাইয়া, দলামিয়াকে বলতো, দলামিয়া হচ্ছে এই যে তানু বিবির ভাই। খোদেজা বিবিকে, খোদাজা বিবি হচ্ছে জমিলার বড় বোন। এক বুড়ি মাজার এসে আর্তনাদ করলো। দেখো তো মুখস্থ। আচ্ছা, এইবার দেখো ভাই এই চিত্রটা দেখো, তাইলে তুমি যে মানে এগুলো নিয়ে যে ভাই আমি তো উপন্যাস পারি না, আমি তো উপন্যাসে তোমাকে সহজে পড়েছি। আজকে কিন্তু ভাইয়া সন্ধ্যা সবাই থাকতে হবে। আচ্ছা, মহব্বত গ্রাম করিমগঞ্জ সড়ক, একটা গ্রাম দুইটা গ্রাম, আউয়ালপুর, করিমগঞ্জ, হাসপাতাল, তেঁতুল গাছ, এরপরে বাকি লোকজন। বলো আল্লাহর রহমতে 100% ক্লিয়ার। মন থেকে বলো ভাই 100% ক্লিয়ার। ভাইকে একটা থ্যাঙ্কস দাও, ভাইয়ের জন্য একটা দোয়া করে দাও। বলো আল্লাহর রহমতে সবাই ক্লিয়ার। সন্ধ্যা আমাদের ছেলে 7টা 10 হবে, অপরিচিতা বিলাসী মাসি পিসি। ওকে, তাহলে এখন আমরা যেটা করব, আমরা এখন হচ্ছে এটা আগে শেষ করব, উপন্যাসটা আগে শেষ করব। তোমাদের কাছে তো এমসিকিউ আছে, এমসিকিউ পড়লে দেখবে যে এখন কমন পাবা। শেষ করার পরে আমরা আবার কবিতাগুলো আরেকবার পড়বো, মানে পড়ার উপরে থাকবা, দেখবে ভালোই লাগবে। আমি যেভাবে পড়েছি ঠিক সেভাবে। এরপর আমরা সন্ধ্যা এবং কালকের ভিতরে প্রিপারেশন শেষ, রাতে ভালো করে মানে জাস্ট রিভিশন দিয়ে দিবা। ঠিক আছে, এই তানিশা। ওকে, 100% ক্লিয়ার। ঠিক আছে, দোয়া।
ভালো করে সবাই পড়তে বসে যাও, পানি টানি খেয়ে নাও। ভাইয়া আল্লাহর মধ্যে 1 ঘন্টার ভিতরে শেষ করেছি, ভালো লেগেছে। ইনশাল্লাহ আমরা সিরাজউদ্দৌলা নাটকে 1 ঘন্টার ভিতরে শেষ করব। সিরাজউদ্দৌলা এই গালিব মাহমুদ পেজে হবে, তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদের সবাইকে একটু জানিয়ে দিবে। আর তোমরা একটু কোন পেজে হবে, সন্ধ্যার ক্লাসগুলো পড়ো পেজ হবে, দিনের ক্লাসগুলো গালিব মাহমুদ পেজ হবে। ওকে, দোয়া। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম। পড়তে বসে যাও, পড়তে বসে যাও।